নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম ভবিষ্যতের ছায়া। মুখ না তুলেও সুজাতা টের পেল কারা যেন তার আর অরুণাভর মাথার উপর একটা নতুন তসরে চাদর দিয়ে চটপট চাঁদোয়া বানিয়ে ফেলল। তারপর চারজন চাদরটা চারটে কোণ ধরে দাঁড়িয়ে গেল। এদিকটায় বিয়ের আসর। কনেকে 7 পা ঘোরাবার পর শুভদৃষ্টির তোড়জোড় চলছে। এখন এখানে দারুণ ভিড়। গোটা বিয়ে বাড়িটা যেন হুড়মুড় করে ভেঙে পড়েছে। দুপক্ষের পুরুতরা তো আছেই, তাছাড়া আছেন ভারী কি চেহারার বরকর্তা। খুব সম্ভব অরুণাবর পিসেমশাই হবেন। আর আছে সুজাতাদের দিকের আত্মীয় স্বজন, নিমন্ত্রিত অতিথি আর বরযাত্রীরা। বয়স্করা এখন যারা বাবা কাকা জাতীয় অভিভাবক একটু দূরে দূরেই আছেন, কিন্তু সুজাতা আর অরুণাভর বন্ধু বান্ধবরা তাদের গা ঘেঁষে ঘিরে রয়েছে। সুজাতার ডান পাশে আছে তার ফুলমাসি আর রাঙা কাকিমা। দুজনেই দারুণ আমোদে এবং হুল্লোড়বাজ। বয়সের তফাৎটাকে তারা আমলই দেয় না। তাদের আচরণ চালচলন একেবারে সমবয়সী বন্ধুর মতো। তাই নিজেদের বয়স থেকে 10-15টা বছর ছেটে ফেলে এই দলে ভিড়ে গেছে। সুজাতার বাঁদিকে রয়েছে তার কলেজের বন্ধুরা, বিশাখা, হৈমন্তী, সুমা, মৃদুলা, সাথী ইত্যাদি ইত্যাদি। সুজাতা আরক্ত নতমুখে দাঁড়িয়েছিল। তার পরনে জরির কাজ করা লাল বেনারসি আর ওই একই কাপড়ে ব্লাউজ। হাতে পলকাটা সোনার চুড়ি আর ব্রেসলেট। 3টে আঙুলে 3টে আংটি, একটা মুক্তোর, একটা হীরের আর একটা সবুজ মিনে করা। তার কপালে সেটিং এক টিকলি, গলায় চিক আর সীতাহার, তার উপর টাটকা জুঁয়ের মালা। সারা মুখে চন্দনের কারুকাজ, মাথায় রূপোর মুকুট। এমনিতে সুজাতা দারুণ সুন্দরী। এখন বিয়ের সাজে সে যেন কোনো অলিক স্বপ্নের দেশের পরী হয়ে গেছে। অরুণাভ খুব সুপুরুষ। 6 ফুটের মতো লম্বা, টান টান সমুন্নত শরীর। চন্দন কাঠ খোদাই করে তার চেহারাটা যেন বার করে আনা হয়েছে। পরনে গড়দের ধুতি, গড়দের পাঞ্জাবি, হীরের বোতাম, হীরের আংটি, কপালে চন্দনের টিপ আর মাথায় ফিলিগ্রির কাজ করা রূপোর টোপর, গলায় সুজাতার মতোই জুঁয়ের মালাক। আশপাশ থেকে কারা যেন উলু দিচ্ছিল, ঘন ঘন শাঁখ বাজাচ্ছিল। বাড়ির গেটের কাছে উঁচু মঞ্চ করে সানাই বসানো হয়েছে। এই মুহূর্তে সানাইওয়ালা ভারী মিষ্টি একটা সুর বাজিয়ে যাচ্ছে। অরুণাভরের বন্ধু ওদার থেকে বলে উঠল, ফাইন মানিয়েছে দুজনকে, একেবারে মেড ফর ইচ আদার। চারদিক থেকে সবাই পড়া সে বলে উঠল, ঠিক ঠিক। সেই সঙ্গে টুকরো টুকরো হাসি এবং নানা রকম মজার মজার মন্তব্য চলছে। এরই মধ্যে ফুলমাসি পাশ থেকে বলল, মুখ তুলনি, তাকা তাকা। সুজাতার ডাকনাম রিনি। অরুণাভর আরেক বন্ধু ওধার থেকে বলল, হ্যাঁ ম্যাডাম, তাকান। মুখটা তুলতে চেষ্টা করছে সুজাতা, কিন্তু কিছুতেই পারছে না। রাঙা কাকিমা এবার বলল, মেয়ের কি লজ্জা। আরে বাবা, সব মেয়েকে বরের সঙ্গে শুভ দৃষ্টি করতে হয়, আমরাও করেছি। বলে সুজাতা চিবুক ধরে মুখটা তুললেন। দেখ, বরকে ভালো করে দেখ। চারপাশে হাসি যেন 100 ফোয়ারা হয়ে ফেটে পড়ল। সুজাতা চোখ দুটো লজ্জায় বুঝে গিয়েছিল। বন্ধুরা হইচই জুড়ে দিল।
চোখ বুজে বরকে দেখবে নাকি? তাকাও। এবার আস্তে আস্তে চোখ মেলল সুজাতা। দেখল সারা মুখে স্নিগ্ধ হাসির আভা মেখে তার দিকে তাকিয়ে আছে অরুণাভ। অরুণাভ এর আগে মাত্র একবারই তার জেঠামশাইয়ের সঙ্গে সুজাতাকে দেখতে এবারই এসেছিল। মুখোমুখি বসেও তার দিকে ভালো করে তাকাতে পারেনি সুজাতা। লজ্জানত মুখে বসে থাকতে থাকতে অরুণাভর একটা হাত, দুটো পা, কাঁধের একটু অংশ শুধু তার চোখে পড়েছিল। কলেজে টলেজে পড়লেও সে খুব লাজুক ধরনের মেয়ে। আজই এই শুভদৃষ্টির সময় সুজাতা অরুণাভকে ভালো করে দেখতে পাচ্ছে। স্বামীকে দেখতে দেখতে তার চোখের পাতা হঠাৎ কাঁপতে লাগলো। বুকের ভেতরটা আচমকা ভয় পাওয়ার মতো দুলে উঠল। মনে হলো অনেক দূরে কোনো এক সমুদ্র তীরে সে একটি তরুণীকে দেখতে পাচ্ছে। তার গায়ে পুরোপুরি বিধবা সাজ। সুজাতা বুঝতে পারল সে গলগল করে ঘামতে শুরু করেছে। তার মেরুদণ্ডের মধ্য দিয়ে আগুনের স্রোত খেটে যেতে লাগলো। রগড়ে গলায় অরুণাভর এক বন্ধু বলে উঠল, স্মাইল ম্যাডাম, স্মাইল। আরেকজন বলল, এখন যেমন মুখ দেখাবেন হোল লাইফ কিন্তু অরুণাভ সেই রকম মুখই দেখবে। একটু হাসুন, থোড়া সে মুস্করা। সুজাতার বন্ধু হৈমন্তী এধার থেকে বলল, তখন তো তাকাতে চাইছিলি না, এখন যে চোখের পাতা পড়ছে না। সাথী বলল, একবার দেখে চোখ নামাতে পারছিস না, এরপর তো আর কোনো দিকেই তাকাবি না। হাসির সেই ফোয়ারাগুলো চারিদিকে বারবার ফেটে পড়তে লাগলো। উলুধ্বনি, শাঁখের আওয়াজ, সানাইয়ের আচ্ছন্ন করা সুরের মধ্যে শুভদৃষ্টি এবং মালা বদল হয়ে গেল। তারপর হোম হল। সুজাতার বাবা তাকে অরুণাভর হাতে সম্প্রদান করলেন। সেই সঙ্গে আরও কী সব অনুষ্ঠান যেন করা হলো। চারিদিকে অজস্র আলো, অকুণ্ঠ আনন্দ, কইচই, পুরোহিতের মন্ত্রপাঠ, উচ্ছ্বসিত হাসির স্রোত, নানা রকম আচার অনুষ্ঠান। কোনো কিছুই যেন বুঝতে পারছে না সুজাতা। কিছুই তার ওপর দাগ কাটতে পারছে না। যে যা করতে বলছে অদ্ভুত এক ঘোরের মধ্যে সে তাই করে যাচ্ছে। আর থেকে থেকে সমুদ্র তীরে একটি বিধবা তরুণীর ছবি তার চোখের সামনে ফুটে উঠছে। একসময় বিয়ের আসর থেকে বরকনেকে বাসরে নিয়ে আসা হলো। সুজাতাদের দেশ ছিল পূর্ব বাংলায়, অরুণাভদেরও তাই। দুই পক্ষই উৎসব অনুষ্ঠানে এখনও দেশীয় আচার টাচার অক্ষরে অক্ষরে মেনে চলে। পূর্ব বাংলার রীতি অনুযায়ী বরকনের চাল খেলা, কড়ি খেলা, জল খেলা হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া। সুজাতা কি যে খেল বুঝতে পারল না। একটু রাত হলেই বরযাত্রীরা বিদায় নিয়ে চলে গেল। যাবার সময় সুজাতার সঙ্গে ঠাট্টা ঠাট্টাও করল এবং জানিয়ে দিল ফুলশয্যার দিন তাকে নিয়ে জমজমাট আসর বসাবে। সুজাতার বন্ধুরা কিন্তু কেউ গেল না। তারা বাসর জাগবে। রাত বাড়লে বাসর ঘরে হুল্লোড় শুরু হলো। হৈমন্তী আর বিশাখা গোটা কয়েক করে আধুনিক গান গাইল। তাদের গলা মোটামুটি ভালোই। বিশাখাদের পর ফুলমাসি হঠাৎ হারমোনিয়াম টেনে নিয়ে বলল, দূর, ওইসব গানে হবে না, এই শোনো, বলে আদি রসে চুবিয়ে আনা টপ্পা নাচে পুরানো আমলের গান গাইতে লাগলো একের পর এক। সেই সঙ্গে রাঙা কাকিমা হাত দুটো মাথার ওপর তুলে কোমর দুলিয়ে দুলিয়ে ময়ূরের মতো নাচতে লাগলো। মুহূর্তে আসর জমে গেল। হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল সবার। অরুণাভ মজার গলায় বলল, বাবা রে বাবা, পুরনো চাল দেখছি ভাতে বাড়ে। গান থামিয়ে ফুলমাসি বলল, তবেই বোঝো। সুজাতার বন্ধুদের দেখিয়ে বলল, আজকালকার মেয়েগুলো কোনো কাজের না।
বলি হারমোনিয়ামে রিটে ঝড় তুলে আবার গান ধরল। গান বাজনা হুল্লোড়, কোনো দিকে লক্ষ্য নেই সুজাতার। ঘোরের মধ্যে সে মাঝে মাঝে অরুণাভর দিকে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে সমুদ্র পাড়ের বালুকা বেলায় এক বিধবা তরুণীর বিষণ্ণ মুখ ফুটে উঠছে। মুখটা খুব স্পষ্ট নয়। ছবির ওপরকার কাজ ঘষে গেলে ভেতরে ছবিটা যেমন দেখায় মুখটা তেমনি ঝাপসা, তবে চেনা চেনা মনে হচ্ছে। তাই সুজাতা এরকম ছবি দেখতে পায়। অনেক আগে থেকে সে অনেক কিছু বুঝতে পারে। যতবার সে অরুণাভকে দেখছে ততবারই তার বুকে ঝড়ের মতো কিছু বয়ে যাচ্ছে। মৃদুলা তাকে লক্ষ্য করছিল। আলতো করে তার কাঁধে একটা টোকা মেরে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, অমন করে বরকে দেখিস না, চিপ হয়ে যাবি। একটু দর বাড়াতে হয়, বুঝলি? মৃদুলা জানে না সে যা ভাবছে সুজাতা তা ভাবছে না। মৃদুলার কথা তার কানে গেল কি গেল না। পরের দিন বার্ষি বিয়ের পর খেতে খেতে বিকেল হয়ে গেল। তারপর একটু বিশ্রাম করতে না করতে অরুণাভদের বাড়ির লোকেরা তাড়া দিতে লাগলো। বিকেল হয়ে গেল, আমরা কিন্তু সন্ধ্যের আগেই বেরোতে চাই। আজ দুপুরবেলাতে অরুণাভদের নিয়ে যাবার জন্য ওদের বাড়ি থেকে ওর ছোট মামা, ছোট ভাই, এক ভাগ্নে আর দুই বোন এসেছে। কাজে আর দেরি করা গেল না। সুজাতাকে নিজের হাতে সাজিয়ে দিল ফুলমাসি। তারপর কান্নাকাটির মধ্যে অরুণাভর সঙ্গে একটা গাড়িতে গিয়ে উঠল সুজাতা। অরুণাভদের বাড়ি থেকে দুটো প্রাইভেট কার এসেছিল। উপহার আর যৌতুক টৌতুক নিয়ে যাওয়ার জন্য ওরা একটা বড় লরিও ভাড়া করে এনেছিল। একটা গাড়ি শুধু সুজাতা আর অরুণাভর জন্য। বাকি গাড়িটায় উঠেছে অরুণাভর ভাই বোন, ভাগ্নে টাগ্নেরা। সুজাতারা থাকে পাইক পাড়ায় আর অরুণাভদের বাড়ি টালিগঞ্জে, রিজেন্ট পার্কে। অনেকটা রাস্তা ওকে যেতে হবে। গাড়ি ছাড়বার পরই অরুণাভ সুজাতার কাছে নিবিড় হয়ে বসেছে। স্ত্রীর একটা হাত তুলে নিয়ে খেলতে খেলতে দারুণ আবেগের গলায় নানা রকম কথা বলে যাচ্ছিল অরুণাভ। বেশিরভাগ কথাই সুজাতার কানে যাচ্ছে না। বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি এই সময়টা অফিস টফিস ছুটি হয়েছে। রাস্তায় এখন দারুণ ভিড়। অগুন্তি মানুষ আর গাড়ি টাড়ি ঢলের মতো বয়ে যাচ্ছিল। দুধারে বিরাট বিরাট বাড়ি, শো উইন্ডো। জানালার বাইরে এইসব দৃশ্য যেন কিছুই দেখতে পাচ্ছিল না সুজাতা। কাল শুভ দৃষ্টির পর থেকে যতবার অরুণাভকে দেখছে বা তার কথা ভাবছে ততবারই সমুদ্রের বেলাভূমিতে সেই বিধবা তরুণীর অস্পষ্ট বিষণ্ণ মুখ দেখতে পাচ্ছে। সুজাতার বয়স যখন 12-13, তখন থেকে সে অনেক কিছু বহু আগে থেকে দেখতে পায়। একবার স্কুলে ছুটির দিনে দুপুরবেলা ঘুমোতে ঘুমোতে হঠাৎ স্বপ্নের ভেতর সে দেখতে পেল খাটে করে সব যাত্রীরা মেজ কাকিমাকে শ্মশানে নিয়ে চলেছে। ধড়মড় করে উঠে বসেছিল সুজাতা। পাশেই মা শুয়ে গল্পের বই পড়ছিলেন। সুজাতাকে এইভাবে উঠতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে রেডিনি? সুজাতা চোখে সেই দুঃস্বপ্নের ছবিটা তখনও লেগে আছে। সে ভয়ে ঘামছিল। রুদ্ধ গলায় বলেছিল, মেজ কাকিমার কি যেন হয়েছে? সুজাতার মেজ কাকা, মেজ কাকিমা এবং তাদের ছেলেমেয়েরা তখন পাটনায় থাকতেন। কদিন আগেও পাটনা থেকে চিঠি এসেছে, তারা ভালো আছেন। মা বকাবকি করে তাকে আবার শুইয়ে দিয়েছিলেন। বলেছিলেন, দিনরাত কি যে ভাবিস, তাই খারাপ স্বপ্ন দেখছিস। সেদিনই সন্ধ্যাবেলা টেলিগ্রাম এসেছিল, মেজ কাকিমা হঠাৎ করোনারি অ্যাটাকে মারা গেছেন। আরেক সুজাতা রাত্রিবেলা ছাদে ঘুরতে ঘুরতে আচমকা দেখতে পেল বড় মেসোকে পুলিশরা হাতকড়া লাগিয়ে নিয়ে যাচ্ছে। দৌড়তে দৌড়তে মাকে এসে সে কথা বলতেই মা ভীষণ রাগারাগি করলেন। বললেন,
এ কথা যেন সে কাউকে না বলে। বড় মাসিরা থাকতেন লখনৌতে। বড় মেসো ওখানকার একটা ব্যাংকের এজেন্ট। ২-৩ দিন পর খবর এলো চেক জালিয়াতির জন্য তাকে পুলিশ হাজতে নিয়ে যাওয়া হয়েছে। ভবিষ্যতের এই রকম অসংখ্য ছবি আগে থেকে দেখেছে সুজাতা। পরে অনিবার্য এবং নিষ্ঠুর নিয়তির মতো সেগুলো ঠিক ঠিক ঘটে গেছে। মা বাবা এই নিয়ে প্রচুর বকাবকি করেছেন। তারা ভয়ও পেয়েছেন খুব, এবং এ ব্যাপারে ভয়ানক চিন্তিত। মেয়ে আগে থেকে অমঙ্গলে ভয়াবহ দৃশ্যগুলি ছবির মতো দেখতে পাবে, এটা ভালো না। সুজাতার একটা অভ্যাস আছে, মাঝে মধ্যে ছাদের কোণে কিংবা বারান্দার ধারে বা পড়ার টেবিলে একা একা চুপচাপ জাদুঘরে রাখা কোনো মূর্তির মতো বসে থাকে। মা বাবার ধারণা এইভাবে বসে থাকতে থাকতে বিভিন্ন মানুষের কথা ভেবে যায়। একসময় সেই ভাবনাটা একটা তীক্ষ্ণ বিন্দুতে এসে তার চোখের সামনে ফ্ল্যাশ লাইটের মতো কোনো বিপজ্জনক ছবি ফুটিয়ে দেয়। পরে দেখা যায় সেটা সত্যি বলে প্রমাণিত হয়েছে। ব্যাপারটা কিন্তু ঠিক না। হঠাৎ হঠাৎ চলতে ফিরতে কিংবা ঘুমের ঘোরে ভবিষ্যতে ভয়াবহ কোনো চিত্র দেখে ফেলে সুজাতা। যার ভবিষ্যতের ছবি সে দেখে, তার কথা হয়তো ২ মাসের মধ্যে একবারও ভাবেনি। আচমকা কোনো এক অলৌকিক নিয়মে ব্যাপারটা ঘটে যায়। একে বাধা দেওয়ার সাধ্য তার নেই। ২-৪টি ঘটনা ঘটে যাবার পর মা বাবা সুজাতাকে চোখে চোখে রেখেছেন। তাকে কখনো একলা থাকতে দেন না। নিজেরা তো বটে, বাড়ির অন্য সবাইকেও বলে দিয়েছেন তার উপর নজর রাখতে। এরপর থেকে একলা থাকার সুযোগ সুজাতা আর পায়নি। কেউ না কেউ সর্বক্ষণ তার পায়ে পায়ে ছায়ার মতো ঘুরত। এমনকি রাত্রিরেও মা তার কাছে শুতেন। যতক্ষণ না সুজাতা ঘুমিয়ে পড়েছে, মা নানা রকম গল্প করে তাকে অন্যমনস্ক করে রাখতেন। হলেই কি হবে? চেনা বা অল্প চেনা মানুষ সম্বন্ধে ভবিষ্যতে সেই চিত্রগুলো সুজাতা ঠিকই দেখতে পেত। তবে মা বাবা ভয় পাবেন, তাদের উৎকণ্ঠা আবার বেড়ে যাবে। সেই জন্য পরে আর ওইসব ছবির কথা বলতো না। কিন্তু যা সে দেখত অনিবার্যভাবেই তা ঘটে যেত। মাঝখানে বেশ কিছুদিন, প্রায় মাস ৬ মধ্যে কোনো খারাপ দৃশ্য সে দেখেনি সুজাতা। কিন্তু এতদিন বাদে কালই শুভদৃষ্টির সময় আবার সে একটা ভয়াবহ চিত্র দেখেছে। শরীর ও মনের সবটুকু শক্তি এক জায়গায় এনে প্রাণপণে কাল থেকে সে দৃশ্যটাকে ঠেলে সরিয়ে দিতে চেয়েছে, ভুলে যেতে চেষ্টা করেছে। বিয়ে বাড়ির হইচই হুল্লোড়, আত্মীয় স্বজন এবং বন্ধুদের ভিড়ে নিজেকে ডুবিয়ে দিতে চেয়েছে, কিন্তু সেই দৃশ্যটা তাকে ছাড়েনি। ঘুরে ঘুরে সমুদ্র তীরে বাদামি বালির বেলাভূমিতে এক সদ্য বিধবা তরুণীর বিষণ্ণ মুখ সুজাতাকে যেন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। কখন যেন সন্ধে নামতে শুরু করেছিল। লাটাইতে সুতো গুটানোর মতো শেষবেলা রোদটাকেও দ্রুত টেনে নিয়েছে। এখন কালো রঙের একটা জাল বৃত্তের মতো ছড়িয়ে গিয়ে চারিদিকে উঁচু উঁচু বাড়ি, মানুষজন, রাস্তা সব কিছু মুড়ে দিতে শুরু করেছে। অরুণাবদের গাড়িগুলো কখনো পাশাপাশি, কখনো আগে পরে করে এগিয়ে যাচ্ছিল। যখন এই পাশাপাশি আসছিল, অন্য গাড়ি থেকে অরুণাব ছোট ভাই বোনেরা কিংবা ভাগ্নে ভাগ্নিরা খুশিতে চেঁচিয়ে উঠছিল। কে বা রবরের গলায় সুজাতাকে দু একটা মজার কথা বলছিল। একসময় ওরা এসপ্ল্যানেডে পৌঁছে গেল। ট্রাফিক সিগন্যালে এখন লাল আলো জ্বলছে। কাজে তাদের গাড়িটা থেমে গেছে। অন্য গাড়িটা দেখা যাচ্ছে না। গাদা গাদা প্রাইভেট কার, বাস, টেম্পো, ভ্যান, মিনিবাস ইত্যাদির জটলায় কোথায় সে আটকে গেছে কে জানে। অরুণাভ বলল, আজ তো কাল রাত্রি, তাই না? দুর্মনস্কর মতো মাথা নাড়ল সুজাতা, অর্থাৎ কাল রাত্রি। অরুণাভ আবার বলল, বাড়িতে যাওয়া মাত্র মা তোমাকে তার কোনো গোপন সেলে পুড়ে রাখবে।
সেটা আমার কাছে ফরবিডন ল্যান্ড, মানে আমাকে তোমার কাছে ঘেঁষতে দেবে না। একটা রাতই তাহা লস। সেই দৃশ্যটাকে ভুলবার জন্য সুজাতা ঠিক করে ফেলল অরুণাবর সঙ্গে অনেক অনেক কথা বলবে। মৃদু গলায় সে বলল, নিয়ম যে, থার্ড ক্লাস নিয়ম, কোনো মানে হয়? সুজাতা কিছু বলল না। ট্রাফিকের লাল সিগন্যালটা এখনো জ্বলছে। এধারে সেন্ট্রাল এভিনিউ আর ওধারে চৌরঙ্গির মুখে কয়েকশো গাড়ি স্প্রিন্টারদের মতো স্টার্টের জন্য স্নায়ু টান টান করে রুদ্ধশ্বাসে ওত পেতে আছে। সবুজ আলোটা জ্বলা শুধু অপেক্ষা। মাঝখানে ধর্মতলা স্ট্রিট দিয়ে বুনো শুয়োরের গো নিয়ে গ্যাক গ্যাক করে ট্রাম বাস ট্যাক্সিগুলো ঝড়ের গতিতে ছুটে যাচ্ছে। হঠাৎ কি যেন ভেবে নিল অরুণাভ। সঙ্গে সঙ্গে তার মুখে আলোর মতো কিছু খেলে যেতে লাগলো। দারুণ উৎসাহের গলায় সে বলল, আমার মাথায় একটা ফার্স্ট ক্লাস প্ল্যান এসেছে রিনি। এর মধ্যে অরুণাভ সুজাতার ডাকনামটা জেনে গেছে। সুজাতা কিছুটা উৎসুকভাবে মুখ তুলল। কি? এখন আমরা বাড়ি ফিরব না। কখন? ময়দানের দিকে গঙ্গার পাড়ে একটু ঘুরে টুরে যাব। অরুণাভর প্ল্যানটা মোটামুটি বুঝতে পেরেছে সুজাতা। একটু ভেবে সে বলল, কিন্তু ওরা? ওরা বলতে দ্বিতীয় গাড়ির লোকজনেরা। অরুণাভ বলল, ওদের কিছু জানাবো না, স্রেফ চোখে ধুলো দিয়ে আমরা ময়দানের দিকে উদাও হয়ে যাব। কিন্তু কি? ওরা তো বাড়ি চলে যাবে। আমাদের সেখানে না দেখতে পেলে সবাই ভাবতেন। সুজাতার নাকে আলতো করে একটা টোকা দিয়ে অরুণাভ বলল, খারাপ কিছু ভাববে না। তারপর গলাটা ঝপ করে নামিয়ে বলল, আফটার অল তুমি আমার বউ তো। সুজাতার মুখে রক্তচ্ছ্বাস খেলে যেতে লাগলো। অরুণাভ এবার বলল, বাড়ি ঢোকার পরই তো লকআপে চলে যাচ্ছ, তার আগে যতটা কম্পেনসেশন আদায় করে নেওয়া যায়। এই সময় ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলে উঠল। অরুণাভ ড্রাইভারকে বলল, ডান দিকে লেনটা ধরবে, আমরা ময়দানে যাব। আলোকিত ময়দানে গঙ্গার পাড়ে আর রেসকোর্সের পাশের রাস্তায় অনেক ঘোরাঘুরি এবং প্রচুর গল্প টল্পর পর প্রায় ঘন্টা দুয়েক বাদে ওরা যখন রিজেন্ট পার্কে পৌঁছল, সেই সময় আবার সমুদ্র তীরে সেই বিষণ্ণ তরুণীর মুখ দেখতে পেল সুজাতা। না, মেয়েটা তার সঙ্গ কিছুতেই ছাড়ছে না। একটা অদ্ভুত ব্যাপার। এর আগে ভবিষ্যতে যে ছবি সে দেখেছে তাতে প্রতিটি মানুষকে স্পষ্ট চিনতে পেরেছে, কিন্তু এই মেয়েটাকে কিছুতেই শনাক্ত করা যাচ্ছে না। অথচ তার মুখটা সুজাতার খুবই চেনা চেনা। পরের দিন ফুলশয্যা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোরের মধ্যে কেটে গেল সুজাতার। অরুণাভদের প্রকাণ্ড তিনতলা বাড়ি। ছাদে ডেকোরেটররা বিরাট এবং চমৎকার একটা প্যান্ডেল বানিয়েছে। সন্ধ্যের পর সেখানে আলোর অজস্র ফোয়ারা চারদিক যেন ধাঁধিয়ে দিতে লাগলো। তার উপর রঙিন ঝালরের মতো অগণিত টনি লাইটের মালা ঝুলছে। প্যান্ডেলের একধারে রাজসভার মতো জমকালো মঞ্চ বানিয়ে সিংহাসনের মতো মখমলে মোড়া বিরাট এক চেয়ারে সুজাতাকে বসানো হয়েছে। তাকে ঘিরে অরুণাভর বোন, দিদি এবং ঘনিষ্ঠ আত্মীয়রা বসে আছে। সুজাতার বোনেরা, রাঙা কাকিমা, ফুলমাসি এবং কলেজের বন্ধুরা বিকেলবেলাতে চলে এসছিল। তারাও বসে আছে। নিমন্ত্রিতরা একে একে এসে সুজাতাকে আশীর্বাদ করে উপহার দিয়ে যাচ্ছেন। যাদের বয়স কম তারা শুভেচ্ছা জানাচ্ছে। মাঝে মাঝে কোত্থেকে এক একটি বন্ধুকে ধরে আনছে অরুণাভ, সুজাতার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। অরুণাভর বন্ধুরা সবাই দারুণ হাসি খুশি আর আমোদে। তাদের এক একটা ঠাট্টা বা রগড়ির কথা আতশবাজির মতো ফেটে পড়ছে। সুজাতা শিষ্টাচার বা ভদ্রতার খাতিরে দু একটা কথা টথা বলছে, নমস্কারও করছে। কিন্তু এখন সেই বিধবা তরুণী বিষণ্ণ মুখটা
অনেক বেশি করেই দেখতে পাচ্ছে। অনেক রাতে নিমন্ত্রিতরা একে একে চলে গেলেন। ফুলমাসিরা খেয়ে দিয়ে আগেই চলে গেছে। বাড়িটা এখন বেশ ফাঁকা। সারাদিনের হইচই আওয়াজ সীমিত হয়ে এসেছে। সুজাতার অরুণাভর খাওয়া হয়ে গিয়েছিল। অরুণাভর খুড়তুতো পিস্তুতো মামাতো মাস্তুতো বোনেরা প্রায় শোভাযাত্রা করে সুজাতার অরুণাভকে ফুলশয্যার ঘরে নিয়ে গেল। তারপর দু একটা মজার কথা বলে বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে অরুণাভ দরজায় খিল দিয়ে সুজাতার কাছে এসে আঙ্গুলের ছোঁয়ায় তার চিবুকটা তুলে মুগ্ধ গলায় বলল, বিউটিফুল, আমার কপালটা একেবারে সোনা বানানো। সুজাতা কিছু বলল না। সেই তরুণীর মুখটা কুয়াশার ঝাপসা পর্দা সরিয়ে একটু একটু করে যেন আরো স্পষ্ট হচ্ছে। সুজাতার বুকের ভেতর ভূকম্পনের মতো কিছু একটা ঘটে যেতে লাগলো। পাশেই নতুন খাট, অজস্র ফুল আর ফুলের মালা দিয়ে খাটের ছত্রি থেকে বিছানা পর্যন্ত সব মোড়া। চিবুকে তলা থেকে আঙ্গুল সরিয়ে স্নিগ্ধ গলায় অরুণাভ বলল, এসো। স্ত্রীর কাঁধে একটা হাত রেখে আস্তে করে তাকে খাটের দিকে নিয়ে গেল সে। তারপর পাশে বসিয়ে দুহাতে সুজাতাকে বেষ্টন করে বলল, এতক্ষণে তোমাকে নিজের করে পেলাম। একটু থেমে বলল, জানো, পরশু থেকে 1 মাসে ছুটি নিয়েছি। হনিমুন করতে পুরী যাব। গ্র্যান্ড হবে, হবে না? সুজাতা মাথা নাড়ল। চলে যাবার আগে বেশি পারে আলোটা নিভিয়ে অরুণাভর বোনেরা একটা নীলাভ আলো জেলে রেখে গিয়েছিল। কোমল আলো, ডিস্টেম্পার করা হালকা সবুজ রঙের দেওয়াল, বাতাস ফুলের গন্ধে মম। একটি মুগ্ধ সুন্দর যুবক দুহাতে ঘিরে আছে। তার নিঃশ্বাসের সুগন্ধ কানের উপর এবং গালে এসে পড়ছে। সব মিলিয়ে এই ঘর যেন এক অলিক মায়াকাননের দেশ। আজকের এই রাত তো জীবনে একবারই আসে। তরল ঈষদুষ্ণ সুখের কোনো সরোবরে যে কোনো মেয়েরই তো ডুবে যাওয়ার কথা, কিন্তু সেই সমুদ্র তীরের বিষণ্ণ তরুণীর মুখ। হঠাৎ সুজাতা লক্ষ্য করল একটি পরম সুন্দর মুখ প্রগাঢ় আবেগ এবং ভালোবাসার সিক্ত হয়ে প্রথম বর্ষণের মতো তার মুখের দিকে নেমে আসছে। সুজাতা একবার ভাবল তার পাগড়ির মতো পাতলা ফুরফুরে কোমল ঠোঁট দুটি একটু তুলে এই বর্ষণকে গ্রহণ করবে। সে চোখ বুঝল। তারপর যে আন্ত চিবুক তুলতে যাবে, সেই সময় সমুদ্র তীরে সেই তরুণীর মুখটা আচমকা চিনে ফেলল। সে মুখ তো নিজেরই। সঙ্গে সঙ্গে ধারালো ছুরির মতো তার গলাটাকে ছিন্ন ভিন্ন করে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। উহ! অরুণাভর মুখ নেমে আস্তে আস্তে থেমে গেছে। সে উদ্বেগের গলা জিজ্ঞেস করল, কি হয়েছে? সুজাতা কিছু একটা বলতে চেষ্টা করল, পারল না। ঠোঁট দুটো কাঁপতে লাগলো শুধু। অরুণাভ কি বুঝলো সেই জানে। আবার বলল, শরীর কি খারাপ লাগছে? হ্যাঁ। আস্তে মাথা নাড়ল সুজাতা। প্রাকৃতিক কোনো দুর্যোগে যেন তার শরীর দারুণ কাঁপছিল। হৃৎপিণ্ড মুচড়ে মুচড়ে কোথায় যেন অনবরত রক্তক্ষরণ হয়ে যাচ্ছিল। ঘামে তার জামা এবং শাড়ি টাড়ি ভিজে উঠেছে। অরুণাভ খুবই হৃদয়বান। জীবনের এই সবচেয়ে মূল্যবান মুহূর্তটাকে সে হাতের মুঠো খুলে বেরিয়ে যেতে দিল। তারপর অত্যন্ত ব্যস্তভাবে সুজাতাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ঘুমো। কটা দিন দারুণ ধকল গেছে। ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। পাশে বসে বসে সে সুজাতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেক রাত্রে বিছানায় উঠে বসল সুজাতা। সে ঘুমোয়নি, চুপচাপ চোখ বুজে পড়েছিল। সুজাতা দেখল তার মাথায় হাত বুলোতে বুলোতে কখন যেন ঘুমিয়ে পড়েছে অরুণাভ। তার মুখটা বালকের মতো সরল নিষ্পাপ। অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে স্বামীকে দেখল সুজাতা। তারপর নিজের অজান্তে ঝুঁকে অরুণাভর ঠোঁটে যেই মুখ ছোঁয়াতে যাবে, সমুদ্র তীরে সে নিজেকেই আবার বিধবার সাজে দেখতে পেল।
সঙ্গে সঙ্গে তীরবিদ্ধ কোনো পাখির মতো যন্ত্রণা চকিত হয়ে উঠল যেন। আস্তে আস্তে তার চোখ জলে ভরে যেতে লাগলো। অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে অ্যাটাচ বাথরুমে চলে গেল সুজাতা। পরের দিন সকালে সবাই দেখল সুজাতার সুন্দর শরীর বাথরুমের সিলিং থেকে ঝুলছে। নমস্কার। গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।